হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো মাঝখানে আমাদের ঈদের জন্য ঈদ এবং রোজা সব মিলিয়ে আমাদের মাঝখানে কিছুদিন গ্যাপ পড়েছে, বাট যেহেতু ঈদ আমাদের শেষ, তাই এখন থেকে আবারও নিয়মিত টিউটোরিয়াল পাবেন ব্লক চেনের উপরে। সো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখতে চলেছি। সেই টপিকটার নাম হচ্ছে কনসেনসাস মেকানিজম। এটার অনেকগুলো নাম আছে, আমি সবগুলো লিখে রেখেছি। হ্যাঁ, সেটাকে বলা হয় কনসেনসাস মেকানিজম, কেউ কেউ বলে থাকেন কনসেনসাস প্রোটোকল, আবার কেউ কেউ বলে থাকেন কনসেনসাস অ্যালগোরিদম। সবগুলোই কারেক্ট অ্যান্ড সবগুলো আপনারা জাস্ট মনে রাখবেন। সো প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এই কনসেনসাস মেকানিজম বা প্রোটোকল বা এই অ্যালগোরিদমটা কী আসলে। হ্যাঁ, সেইটা একটু আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। সো সেখানে যাওয়ার আগেও আমরা একটু আমাদের এই ব্লক চেইন যে নেটওয়ার্ক ছিল এখানে একটু আমরা ঢু মেরে আসি। ওকে, আমাদের এই ব্লক চেইন নেটওয়ার্ক বা সিস্টেমের মেন পারপাসটা কি একটু আমাকে বলুন তো। আমাদের এইখানে মেন পারপাসটা হচ্ছে, এক নাম্বার, আমরা কি করব, ডেটা স্টোর করব, রাইট? ডেটা স্টোর করব, সিম্পল। এই ডেটাটা কোথায় থাকবে বলুন দেখি আমাকে। এই ডেটাটা আমাদের থাকবে ব্লকে, রাইট? ব্লকে। এই ব্লকটা কোথায় থাকবে? এই ব্লকটা থাকবে আমাদের এরকম একটা চেইনে, যেটাকে আমরা কমপ্লিটলি বলতেছি ব্লক চেইন। ভালো কথা। তাহলে এটাও আমরা জানি যে যখন এরকম ব্লক আমরা যুক্ত করি তখন সেটার একটা করে কপি কার কাছে চলে যাবে? প্রত্যেকের কাছে চলে যাবে। অর্থাৎ আমি যদি এইখানে একটা ব্লক অ্যাড করি, এই ব্লকটা মাস্ট প্রত্যেকের কাছে চলে যাবে একটা করে কপি, রাইট? এখন এইখানে বিষয় হচ্ছে, আমরা এই যে ডেটা অ্যাড করব বা ব্লক অ্যাড করব, এইটা আমরা কিভাবে অ্যাড করব, বা এটা অ্যাড করার কি কোনো প্রসিডিউর আছে, কোনো রুলস আছে? এইখানে মূলত আমাদের কনসেনসাস মেকানিজম আসে। প্রথমে জানতে হবে যে কেন এই মেকানিজমটার প্রয়োজন পড়ছে। যদি আমরা কোনো একটা ব্লক আমাদের চেইনে বা নেটওয়ার্কে বা সিস্টেমে সাকসেসফুলি অ্যাড করতে পারি, তাহলে আমরা একটা হিউজ পরিমাণের রিওয়ার্ড ফি পাই। আবারও বলি, যদি আমাদের কোনো একটা নেটওয়ার্কে বা সিস্টেমে আমরা সাকসেসফুলি ব্লক অ্যাড করতে পারি, তাহলে আমরা একটা হিউজ পরিমাণের রিওয়ার্ড ফি পাই। তাহলে এখন আপনি আমাকে বলুন তো, যদি আমি ব্লক অ্যাড করে একটা রিওয়ার্ড ফি পাই এবং পরিমাণটা আপনাদের বলবো, আপনাদের বললে আপনারা তো এখনই শুরু করে দেবেন ব্লক অ্যাড করা। হ্যাঁ, সেটা ইনিশিয়ালি ছিল 50 BTC। প্রত্যেক 4 বছর পর পর এটা অর্ধেক হয়। এখন সম্ভবত 6.25 6.5 অথবা 3.25 থাকার কথা। আপনারা গুগল করে এটা দেখবেন, দেন কমেন্টে জানাবেন যে রাইট নাও কত, ঠিক আছে, কত রিওয়ার্ড ফি দেওয়া হয় এই ব্লক অ্যাড করতে পারলে। ওকে, সো ধরে নিলাম যে এখন 6.5 পাওয়া যাচ্ছে, 6.5 BTC পাওয়া যাচ্ছে। তাহলে 1 BTC মানে আমরা জানি অনেক, তাই না? সো কোটি কোটি টাকা মূলত একটা সিঙ্গেল ব্লক অ্যাড করলে আমরা পাবো। তাহলে তো প্রশ্ন আসতেছেই যে তাহলে তো সবাই কাজটাজ বাদ দিয়ে কী করবে? ব্লক যুক্ত করা শুরু করে দিবে, তাই না? তাহলে যদি এইভাবে প্রত্যেকটা মানুষ ব্লক যুক্ত করতে থাকেন তাহলে চিন্তা করছেন যে এই বেচারার কী হবে? এই ব্লক চেন নেটওয়ার্ক বা সিস্টেম বেচারার কী হবে? একটুকু চিন্তা করে দেখেছেন বা ভেবে দেখেছেন? না ভাবলে এখন ভাবুন, ঠিক আছে? সো অবশ্যই এখানে আমাদের এমন একটা মেকানিজম বা সিস্টেম থাকা উচিত যেখানে যে কেউ চাইলেই ব্লক অ্যাড করতে পারবে না। এবং এখানে আরও একটা বিপজ্জনক কিন্তু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে একজন হ্যাকারও কিন্তু আমাদের লেটসে কোনো রুলস নাই, রেগুলেশন নাই বা কোনো সিস্টেম নাই এখানে বা প্রসিডিউর নাই, তাহলে কিন্তু একজন হ্যাকারও কী করতে পারবে? একজন হ্যাকারও এখানে ব্লক অ্যাড করে দিবে। তাহলে পরে সে কি ব্লক অ্যাড করে সে এখান থেকে বিভিন্ন ধরনের কি 2 নম্বরই করতে পারবে, সেই চান্সটা থেকে যায়, রাইট? তাহলে এই যে আমাদের এত এত প্রবলেমস, এই প্রবলেমসগুলো সলভ করার জন্য মূলত এই কনসেনসাস মেকানিজম আসছে। সো কনসেনসাস মেকানিজম মূলত আমাদেরকে কমপ্লিট একটা অ্যালগোরিদম বা মেকানিজম সিস্টেম দিয়ে দিয়েছে। সে বলতেছে সিম্পলি তুমি যদি কোনো নেটওয়ার্কে, ব্লক চেন নেটওয়ার্কে ব্লক অ্যাড করতে চাও, তাহলে তোমাকে এই মেকানিজমের মাধ্যমে যেতে হবে। ভেরি সিম্পল।
তাহলে আমাদের এই হ্যাকারও মানে যে কেউ 2 নাম্বার লোকও কী করতে পারবে না, ব্লক অ্যাড করতে পারবে না। যেহেতু এখানে আমাদের বিশাল অঙ্কের একটা রিওয়ার্ড ফি দেওয়া হয়, সো চাইলেই যে কেউ ব্লক অ্যাড করে রিওয়ার্ড ফি পাবে না, ঠিক আছে। আবার আমাদের যে কেউ চাইলে যে আমাদের আনলিমিটেড পরিমাণে ডেটা আমরা এখানে স্টোর করে দেবো, সে ব্যাপারটা এখন হবে না, অর্থাৎ ডেটা ভ্যালিডেশনটাও আমাদের এখানে থাকবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের কনসেনসাস মেকানিজম, যে মূলত কী করতেছে, এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতেছে, হ্যাঁ, বাসের কিছু রুলস রেগুলেশন সেট করে দিয়েছে। তাহলে আই হোপ কনসেনসাস মেকানিজমটা কি এটা বুঝতে পেরেছেন, অ্যান্ড এর প্রয়োজনীয়তা কি এটাও বুঝতে পেরেছেন। এবার চলুন তাহলে দেখি যে এই কনসেনসাস মেকানিজম কীভাবে কাজ করে। সো প্রথম কথা হচ্ছে কনসেনসাস মেকানিজম বা অ্যালগোরিদম কিন্তু অনেকগুলো রয়েছে, অনেকগুলা, ঠিক আছে। আপনি গুগল করলে পেয়ে যাবেন, অনেকগুলো রয়েছে, বাট সবগুলো আমরা দেখবো না, আমরা আজকে মূলত 2টা দেখবো, এবং এই 2টা মোস্টলি ব্যবহার করা হয়, ঠিক আছে। সো চলুন তাহলে দেখি যে কী কী আছে। সো কনসেনসাস মেকানিজম আমরা যে 2টা দেখবো সেই 2টা হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক, ঠিক আছে। এছাড়াও যে আমরা বললাম যে আসলে অনেকগুলো রয়েছে, প্রুফ অফ বার্ন রয়েছে, প্রুফ অফ অথরিটি রয়েছে, অনেক কনসেনসাস মেকানিজম বা প্রোটোকল রয়েছে। তাহলে আমরা প্রথমটা দেখে ফেলি আজকে, প্রুফ অফ ওয়ার্ক। তাহলে আবারও বলতেছি এই 2টা মোস্টলি ব্যবহার করা হয়, প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক। তাহলে চলুন দেখি যে এই কনসেনসাস মেকানিজম বা প্রোটোকলগুলো কীভাবে কাজ করে আমাদের ব্লক চেইন নেটওয়ার্ক বা সিস্টেমে। সো প্রুফ অফ ওয়ার্ক মূলত ব্যবহার করে বিটকয়েন ব্যবহার করে। সো এই বিটকয়েনে যদি আপনি কি করতে চান, ব্লক অ্যাড করতে চান, বা ডেটা, সিম্পল কথা আমি যদি বলি যে ডেটা অ্যাড করতে চাই, তাহলে কীভাবে আমাদের কোন প্রসিডিউরের মাধ্যমে যেতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন, ডায়াগ্রাম করে রেখেছি আমি। তাহলে প্রুফ অফ ওয়ার্ক হচ্ছে, আমরা মাইনর সম্পর্কে জানি, রাইট। তাহলে মাইনররা কী করবেন, মাইনিং করবেন। এখন মাইনিং করেই কিন্তু আলটিমেটলি আমরা কী করি, ব্লক অ্যাড করি। হেয়ার ইজ দ্য কোয়েশ্চেন, তাহলে মাইনিং কি সবাই করতে পারবে? হ্যাঁ, সবাই করতে পারবে, বাট মাইনিং করলে কি ব্লক যুক্ত হয়ে যাবে? উত্তরটা হচ্ছে না। তাহলে যখন আমরা মাইনিং করতেছি তখন আমাদেরকে মূলত একটা প্রবলেম দেওয়া হবে, আমাদের কী করা হবে, একটা প্রবলেম দেওয়া হবে। সো এই প্রবলেমটার কাজ কি হবে, এই প্রবলেমটার কাজ হবে আসলে আপনাকে আপনি একজন ভ্যালিড মাইনর কিনা, আপনার ডেটাগুলো ভ্যালিড কিনা, এই জিনিসগুলো আমি কী করবো, আমি মূলত চেক করবো, ঠিক আছে। এখন আমি ডিরেক্টলি প্রবলেমের মাধ্যমে চেক করছি না, আমি প্রবলেমটা এই কারণে দিচ্ছি যাতে এই পুরো প্রসেসটা কী হয়, কঠিন হয়। আমাদের ব্লক অ্যাডের যে প্রসেস, এই প্রসেসটা যাতে কঠিন হয়। এখন ধরুন আমি খুব সহজ একটা প্রবলেম দিলাম আপনাকে, হ্যাঁ, 2+2। আমি যদি এরকম একটা সহজ প্রবলেম আপনাকে দিই, তাহলে কিন্তু আমার লক্ষ লক্ষ না কোটি কোটি ব্লক অ্যাড হবে, ঠিক আছে। বাট আমরা বলতেছি অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরের মাধ্যমে যাব, সো দ্যাট আমরা যাতে একদম অ্যাকচুয়াল প্রয়োজনীয় যে ব্লকগুলো বা মাইনরগুলো তাদেরকে আমরা কী করতে পারি, ভেরিফাই করতে পারি। সো মাইনরের কাজ হচ্ছে মাইনিং করা, মাইনিং করবে সে কিসের জন্য, ব্লক অ্যাড করার জন্য। এখন এইখানে থেকে একটা প্রবলেম দেওয়া হবে, এই প্রবলেমটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফিক পাজেল। সেই ক্রিপ্টোগ্রাফিক পাজেলের কাজ হচ্ছে একটা টার্গেট হ্যাশ খুঁজে বের করা। এখন এই টার্গেট হ্যাশ কীভাবে খুঁজে বের করবে, আমরা জানি একটা হ্যাশ হয় 64 ক্যারেক্টার বিশিষ্ট, অলরেডি আমরা জেনে আসছি, রাইট। তাহলে 64 ক্যারেক্টার বিশিষ্ট আপনি হ্যাশ অ্যালগোরিদম কতগুলো জেনারেট করতে পারবেন, আইডিয়া আছে? 2^64। তাহলে এত বিশাল একটা নাম্বার থেকে আপনাকে টার্গেট হ্যাশ বের করতে হবে, এইটাই হচ্ছে আপনার প্রবলেম। এটাও কতটা কমপ্লেক্স সেটা আপনারা সামনে বুঝতে পারবেন, হ্যাঁ। সো ফর নাও তাহলে আমরা কি জানতে পারছি, যে আমাদেরকে একটা টার্গেট হ্যাশ বের করতে হবে। তাহলে এই টার্গেট হ্যাশটা এই মাইনরকে মাইনিং করে বের করতে হবে। যদি সে পেরে যায় তখন এইখানে একজন থাকবে ভ্যালিডেটর। এই ভ্যালিডেটর কী করবে, চেক করবে যে এই যে প্রবলেমটা দেওয়া হয়েছিল বা ক্রিপ্টোগ্রাফিক পাজেলটা দেওয়া হয়েছিল, এটা সে সলভ করতে পেরেছে কি না। যদি সলভ করতে পারে তাহলে সাকসেস হবে, যদি সাকসেস হয় তাহলে সে কী করতে পারবে, ব্লকটা অ্যাড করতে পারবে। এখন এই ব্লকটা যদি অ্যাড হয়ে যায় সাকসেসফুলি, তাহলে প্রথমত ব্লকটা অ্যাড হয়ে গেল ডেটা সহ, এবং সেকেন্ড বিষয় হচ্ছে যে আমার সাকসেসফুলি ব্লকটা অ্যাড হওয়ার জন্য এখানে একটা রিওয়ার্ড ফি এই মাইনর পেয়ে যাচ্ছে। তাহলে যেটার পরিমাণ বললাম যে এখন মেবি 6.5 অথবা 3.25 হবে, ঠিক আছে। আপনারা এটা অবশ্যই চেক করে কমেন্টে জানাবেন, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রুফ অফ ওয়ার্ক। তাহলে আবারও বলি, প্রুফ অফ ওয়ার্ক মানে এটাকে যদি একটু আমরা বাংলা করি, যে আমাকে কাজ করে প্রমাণ করতে হবে, ভেরি সিম্পল। কাজ করে প্রমাণ করতে যদি আমি পারি যে আমি ভ্যালিড, আমার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমি সাকসেসফুলি ব্লক অ্যাড করতে পারবো। ব্লক অ্যাড করতে পারলে আমি রিওয়ার্ড ফি পাবো, এতটুকুই, ঠিক আছে। তাহলে প্রুফ অফ ওয়ার্ক আই হোপ বুঝে গেছেন। এই প্রুফ অফ ওয়ার্কের কিছু ডিসঅ্যাডভান্টেজ বলি আপনাদেরকে। ডিসঅ্যাডভান্টেজ কেমন দেখুন,
আমি বলতেছি যে এইখানে আমাকে কী করতে হবে, আমাকে একটা প্রবলেম সলভ করতে হবে, ক্রিপ্টোগ্রাফিক পাজেল দেওয়া হবে, ওই প্রবলেমটা আমার সলভ করতে হবে। সো এইখানে আমার এত বিশাল একটা নাম্বার, এই বিশাল নাম্বার থেকে আমাকে কী করতে হবে বলুন দেখি, আমাকে আমার কাঙ্ক্ষিত যে হ্যাশ আছে সে হ্যাশটা বের করতে হবে। সেটা কি এমনি এমনি হবে বা আপনি কি ম্যানুয়ালি করবেন? ডেফিনেটলি না। এইটা করবেন আপনি মূলত আপনার কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করে। এখন এইখানে কিন্তু আমাদের বিশাল পরিমাণে কম্পিউটেশনাল পাওয়ারের প্রয়োজন হয় এই প্রুফ অফ ওয়ার্কে গিয়ে। সো এটা ডেফিনেটলি একটা ডিসঅ্যাডভান্টেজ যে আমাদের এনভায়রনমেন্টের উপর চাপ পড়তেছে, যে আমাদেরকে অনেক অনেক বেশি পাওয়ার কনজিউম করতে হচ্ছে, এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার আমাদেরকে নিতে হচ্ছে। ডেফিনেটলি সেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো না। হ্যাঁ, বা আমি যদি আরেকটা জিনিস বলি যে এটা টাইম কনজিউমিং। সো এই প্রবলেমগুলোর জন্য প্রুফ অফ ওয়ার্কটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় নাই পরবর্তীতে, ঠিক আছে? অর্থাৎ এটা একটা প্রবলেম হিসেবে দেখলো, দেন এটা সলিউশন বের করা ট্রাই করলো, অ্যান্ড ওই সলিউশনে মূলত আসলো প্রুফ অফ স্টেক, ঠিক আছে? সো আমি এগুলো একটু ক্লিন করে দিই। সো এরপরে আসলো তাহলে কি প্রুফ অফ স্টেক। এই প্রুফ অফ স্টেক বলতেছি যে আমি এত কম্পিউটেশনাল পাওয়ার নিব না, ঠিক আছে? আমি মূলত কি করব, আমার একজনকে চেক করতে হবে যে সে ভ্যালিড কিনা। আলটিমেটলি কিন্তু আমরা এই প্রবলেম দিয়ে কি করতেছি, আমি চেকই করতেছি যে এই ডেটা, প্রথমত আমার এই ডেটাগুলো ভ্যালিড কিনা। এরপর আমি চেক করতেছি যে এই যে ইউজার বা মাইনর বলতেছি আমরা, এই মাইনরটা কি ভ্যালিড কিনা, অর্থাৎ কোনো হ্যাকার টাকা চলে আসলো কিনা, এটা আমরা চেক করতেছি। তাহলে প্রুফ অফ স্টেকে বলতেছে যে আমার এত কাজ টাজ করার প্রয়োজন নাই ভাই, আমি সিম্পলি চেক করব যে আমার ইউজার ভ্যালিড আছে কিনা, আমার ডেটা ভ্যালিড আছে কিনা। যদি এটা ঠিক থাকে তাহলে সাকসেসফুলি অ্যাড করে ফেলবো। তাহলে প্রুফ অফ স্টেক মানে কি, স্টেক দিয়ে আমি প্রুফ করব, এটা কীভাবে হয় একটু দেখি আমরা, চলুন দেখি। তো এবার আমাদের ইউজার আছে, ঠিক আছে, আমাদের ইউজার আছে, এই ইউজার ভ্যালিড কিনা আমি চেক করব। এবার আমার কোনো প্রবলেম সলভ করার প্রয়োজন হচ্ছে না, এইটা সলভ করার কোনো প্রয়োজন হচ্ছে না, বা আমাদেরকে ওই যে অনেক কম্পিউটেশনাল পাওয়ার ব্যবহার করে আমাদেরকে অ্যালগোরিদম জেনারেট করারও প্রয়োজন পড়ছে না। অ্যালগোরিদম কোথায় আসবে? ওই যে বললাম যে আমাদের বিশাল সংখ্যক হ্যাশ অ্যালগোরিদম থেকে একটা হ্যাশ বের করতে কিন্তু আমরা অ্যালগোরিদম ব্যবহার করব। ওটা ম্যানুয়ালি কিন্তু আপনি চেক করতে পারবেন না, অ্যালগোরিদম সেট করে রাখবেন, দেন আপনি চেক করবেন, ঠিক আছে? এখন প্রুফ অফ স্টেক বলতেছে যে আমার অলরেডি যারা নেটওয়ার্কে স্টেক কিনে রেখেছে, খুব ভালোভাবে ব্যাপারটা বুঝুন, আমার অলরেডি আমার নেটওয়ার্কে যারা স্টেক কিনে রেখেছে তাদের মধ্য থেকে একজনকে আমি ভ্যালিডেটর বানাবো। তাহলে এই কী হবে? ভ্যালিডেটর হবে। এই কী হচ্ছে? ভ্যালিডেটর হচ্ছে সে চেক করবে যে এই ইউজারটা ঠিক আছে কিনা, ঠিকঠাক, মানে কোনো হ্যাকার কিনা, সঠিক ইউজার কিনা। যদি সে চেক করে সাকসেস পায়, অর্থাৎ দেখে যে ঠিকঠাক আছে, তাহলে সাকসেস করে দিবে একে। সাকসেস করলে ব্লক অ্যাড হবে, অ্যান্ড ব্লক অ্যাড করলে রিওয়ার্ড ফি পাবে। তবে এইখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে আমার প্রুফ অফ ওয়ার্কে এই রিওয়ার্ড ফিটা কে পেতো বলুন দেখি? ইউজার পেতো, রাইট? বাট এইখানে রিওয়ার্ড ফিটা ইউজার পাবে না, কারণ ইউজারকে এখানে আসলে লিটারেলি খুব বেশি কাজ করতে হচ্ছে না। কাজ করতে হচ্ছে কাকে? এই কাজ করতে হচ্ছে ভ্যালিডেটরকে। দ্যাটস হয় আমার এইখানে রিওয়ার্ড ফিটা পাবে কিন্তু ভ্যালিডেটর। ইউজার কি কিছুই পাবে না? ডেফিনেটলি পাবে। সে পাবে মূলত ট্রানজ্যাকশন ফি, ট্রানজ্যাকশন ফিটা পাবে, ঠিক আছে? তাহলে আবারও বলি, প্রুফ অফ স্টেক সিম্পলি বলতেছে যে আমার ইউজারকে কোনো কম্পিউটেশনাল পাওয়ার ব্যবহার করার দরকার নাই, যেহেতু এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ প্রুফ অফ ওয়ার্কের। তাহলে এইখানে আমি কী করব, আমি একজন স্টেক হোল্ডারকে নির্বাচিত করব যে অলরেডি আমার নেটওয়ার্কে স্টেক কিনে রেখেছে। সেখান থেকে র্যান্ডমলি একজনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সে হবে ভ্যালিডেটর। সে মূলত চেক করবে যে এই ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে সাকসেসফুলি ব্লক অ্যাড হয়ে যাবে, সে রিওয়ার্ড ফিটা পেয়ে যাবে, যেহেতু সে কষ্ট করেছে। এটাই হচ্ছে আমাদের সিম্পলি প্রুফ অফ স্টেক। এখন এইখানে একটা কোয়েশ্চেন আসছে যে মানে এইটা প্রথমত আসলো কেন? এখানে আপনাদের মনে প্রশ্ন জাগছে না যে এই ভ্যালিডেটর সে চাইলে তো তাহলে যে কাউকে অ্যাড করতে পারবে, এটা আপনি ভাবতে পারেন। বাট এখানে সলিউশনটা আছে কি দেখুন, আমি স্টেক হোল্ডার, আমি স্টেক কিনে রেখেছি, ঠিক আছে? আমি কি এইখানে ইচ্ছে করে কোনো হ্যাকারকে অ্যাড করব বলুন দেখি? হ্যাকার অ্যাড হলে কী হবে? আমার হ্যাক করে ফেলবে, রাইট? তাহলে আমি কিন্তু ইচ্ছে করে এখানে কখনোই একজন হ্যাকারকে অ্যাড করব না, কারণ এখানে অলরেডি আমার বিশাল অঙ্কের একটা কী রয়েছে, অর্থ রয়েছে। তাহলে জীবনেও আপনি কি করবেন না, নিজে একজন স্টেক হোল্ডার হয়ে আপনি খুব ভালোভাবে যাচাই বাছাই করা ছাড়া একজনকে অ্যাড করবেন না। তাহলে এই ভয়টা আমাদের চলে গেল। সেকেন্ড কথা হচ্ছে এই স্টেক ভ্যালিডেটর হবে কারা? এই স্টেক হোল্ডার থেকে ভ্যালিডেটর হবে কারা? সো এইখানে মোটামুটি একটা রুলস আছে যে যারা মূলত বেশি স্টেক কিনে রাখবে,
স্টেক কিনে রাখবে বেশি পরিমাণে, তাহলে আবারও কিন্তু এটা আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যার বেশি স্টেক থাকবে সে কী হবে, ভ্যালিডেটর হবে। তাহলে সে জীবনেও চাইবে না যে একটা আমার আনঅথরাইজড বা কোনো হ্যাকার একটা ব্লক অ্যাড করুক, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে এইটা আমি প্যারামিটার বলছি যে কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে ভ্যালিডেটর নির্বাচন করা হয়। আর একটা হচ্ছে এইজ, হ্যাঁ, যে সে কত সময় ধরে স্টেকটাকে হোল্ড করে রেখেছে। তাহলে এই দুইটার উপর ডিপেন্ড করে মূলত র্যান্ডমলি, আবারও বলতেছি এটা র্যান্ডম প্রসেস ভ্যালিডেটর নির্বাচিত করার, ঠিক আছে। বাট এই দুটো প্যারামিটারকে প্রায়োরিটি দেওয়া হয় যখন একজন ভ্যালিডেটর নির্বাচন করা হয়। তাহলে এই দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করে র্যান্ডমলি একজন কী করা হবে, ভ্যালিডেটর সিলেক্ট করা হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যার যত মানে এখানে চান্সটা বাড়ে, হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি কেউ বলতেও পারবে না যে আপনার বেশি আছে আপনি হবেন। চান্সটা যার যত বেশি স্টেক তার ভ্যালিডেটর হওয়ার চান্স তত বেশি, সিম্পল থিং, ওকে। তাহলে এইভাবে মূলত আমাদের কী করা হয়, প্রুফ অফ স্টেককে আমাদের এইভাবে কোনো একটা ব্লক অ্যাড করা হয় বা কোনো একজন মাইনরকে আমাদের যাচাই বাছাই করা হয় বা অথরাইজড করা হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সিম্পলি প্রুফ অফ স্টেক। এই প্রুফ অফ স্টেক ব্যবহার করে হচ্ছে ইথেরিয়াম মূলত প্রুফ অফ স্টেক ব্যবহার করে। তাহলে আমরা দেখলাম যে কনসেনসাস মেকানিজম কি, এরপরে কনসেনসাস মেকানিজমের আমরা দুইটা কনসেনসাস প্রোটোকল দেখলাম, একটা হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক, একটা প্রুফ অফ স্টেক। তাহলে এই দুইটা নিয়ে আমরা সংক্ষিপ্ত জানলাম যে প্রুফ অফ ওয়ার্ক কীভাবে কাজ করছে, প্রুফ অফ স্টেক কীভাবে কাজ করছে, প্রুফ অফ স্টেক আসলে কেন সেটা আমরা দেখলাম। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি যখন প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ স্টেক যখন একদম শুরুর দিকে আমি যখন এটা শিখেছি, তখন আমার প্রথম দিকে আমি বুঝতেই পারতাম না যে দুটোর মধ্যে পার্থক্য কী, বা প্রুফ অফ স্টেকটা অনেকের প্রবলেম হয়, ঠিক আছে। সো দ্যাটস আমি চেষ্টা করলাম যে একদম সিম্পলি, হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। বাট স্টিল যদি কোনো কনফিউশন থাকে ফিল ফ্রি এই ভিডিওর কমেন্টে জানাবেন, অথবা আমাদের মেটাগিক্স বাই নন একাডেমি যে কমিউনিটি আছে সেখানে পোস্ট করবেন, ওকে। আর আপনার কমেন্ট কম করেন, এটা হচ্ছে যে একটা খুবই ব্যাড থিং আমাদের জন্য, হ্যাঁ। সো কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কতজন শিখতেছেন, হ্যাঁ, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। সো এটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই কমেন্ট করবেন, ওকে। সো এই ছিল এই ভিডিওতে, অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেলো, বাট আমি চেয়েছিলাম যে এক ভিডিওতে আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝাতে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক বা কনসেপ্ট। সো আই হোপ ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, হ্যাঁ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, কিপ ডেভেলপিং ইয়োর সেলফ। থ্যাংক ইউ।